কি খবর, তোমরা কেমন আছো? ভালো আছো? বসো 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 বসো। অনেকক্ষণ হয়েছো মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য। হ্যাঁ, আমি তো একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু তখন ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। আমার কিন্তু তখন বিয়ে হয়ে গেছে। আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা, সে আওয়ামী রাজনীতি অথচ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনীতি তারই সম্পৃক্ততা ছিল না রাজনীতির সঙ্গে। এবং যেহেতু আমার সঙ্গে বিয়ে হয়েছে, আমরা দুজনেই আওয়ামী রাজনীতির সঙ্গে আমরা জড়িত ছিলাম। 70 ইলেকশন হলো, একটা ইলেকশনে কিন্তু আমাদের বাংলাদেশ নিরঙ্কুশ জয়লাভ করছি, কিন্তু আমাদেরকে সেই পাকিস্তান থেকে কিন্তু আমাদের ক্ষমতা দেয় নাই। এরপরেই নির্বাচনের পরে আসলো 7ই মার্চের ভাষণ। আমরা তো ঢাকা মেডিকেল কলেজ, সরার উদ্যান কিন্তু কাছেই। সেই 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এবং উনি বলে গেছিলেন, আমি যদি তোমাদের হুকুম দিতে নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা দেশের স্বাধীনতার জন্য প্রস্তুত থাকবে। ওই ভাষণের পর থেকেই আমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে কোনো একটা কিছু আমাদের সামনে আসবে। আমাদের সঙ্গে কিন্তু অনেক বিদেশি মেয়েরা পড়তো। আমার সঙ্গে মনে আছে, আমার রুমমেটই ছিল একটা মেয়ের নাম ছিল ফিরোজনী দুলসি, তারপরে সাবিহা, রাহিলা, মানে এইরকম। তো ঘটনা কি, মজার ঘটনা হলো, ওরা যখন শেষের দিকে 25 মার্চের আগে ঠিক দেখতাম সন্ধ্যার সময় ওরা সবাই কজন একসঙ্গে মিলে ওরা হোস্টেলের বাইরে দাঁড়াতো, একটা গাড়ি আসতো। আমার মনে আছে বেশিরভাগই এটা কালো রঙের গাড়ি আসতো। ইয়েস, অনেক বছর আগের ঘটনা তো, একটা কালো রঙের গাড়ি আসতো। ওরা সুন্দর সব যেত, আবার কোনো সময় 10টা 11টা, কোনো সময় 12টা হয়ে যেত। আচ্ছা, প্রথম 2 দিন আমরা অত লক্ষ্য করি নাই। এবং আমার রুমটা ছিল, তোমরা যদি কোনো সময় মেডিকেলে যাও, একদম নিচের তলার কর্নার রুমটা, কাজে যে কেউ আসা যাওয়ার পথে গাড়ির শব্দ আমি শুনে লক্ষ্য রাখতাম। তো কয়দিন দেখার পর তখন একটু আমাদের মনে একটা কিউরিয়াসিটি জাগলো, কিরে এরা কোথায় যায় রোজ সন্ধ্যার সময়? তখন ওদের একটা মেয়ে ছিল সাবিহা, আবার আহিল, ওদের জিজ্ঞেস করছি, আমি শুনো দাঁড়াও, তুমি লোক কাহা যাতা হয়? একটু টুকটাক উর্দুতে। নাই নাই নেই বদরুন, হাম কেদার নেই যাতা হয়, অর্থাৎ আমি কোথাও যাই না, আমি হাম ঘুমনে যাতা হয়, অর্থাৎ আমরা বেড়াইতে যাই। তখন আমি বলছি, ঘুমনে যেতে হয় এতনা রাত, মানে বেড়াইতে যাও তো এত রাত্রে আসো কেন, রাত্রে 12টায়? ওদের কথা না, এসেই হো যেতে হয়। তারপরে কিন্তু আমার রুমে ছিল সাকিনা, ছিল হাসি, ছিল আমি যে না রে, এদের কোনো রকম একটা সন্দেহ আছে না, এর কীভাবে যায়। তো একদিন করেছে কি, অবশ্য ধরা পড়ছে, ওরা তো কম চালাক না। মনে করো ওরা দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা আসলো, গাড়ি থেকে 1-2 লোক নামলো ওদেরকে। তা আমরা উর্দু পুরোপুরি একেবারে বলতে না পারলে উর্দু কথা বুঝতে পারতাম, নাহলে আমি কেউ বলছি। তখন আমি আমার রুমমেটে বলছিলাম, তুই দাঁড়া, আমি তো এমনি সামনে দিয়ে, মনে কর তোমরা এখানে বসে রয়েছো, আমি সামনে দিয়ে হাইটে গেলাম, কিন্তু আমার কানটা রয়েছে তোমরা কি বলো এটার উপরে। ওরা যেন বুঝলাম, দাঁড়া আমি যাই, আমি একটু দেখি। তো ওরাও কি আমার সে কম শেয়ানা? আমি আজকে যখন বেরিয়ে সামনে দিয়ে দেখতেছি, দেখলাম ওরা কথা বলতেছে, কিন্তু যে আমাকে দেখছে ওরা একদম। সাবিহা যে মেয়েটা, এক পর্যায়ে শুনলাম সে হোটেল শেরাটনে যায়। মানে এগুলি আস্তে আস্তে মনে হচ্ছে। আমি তখন আর সাবিহার বললাম, সাবিহা तुम इतना इतना बड़ा बड़ा होटल में क्यों जाता है? नहीं बदरुन, ऐसे ही खाने के लिए गया। মানে যেভাবেই হোক তাদের চলাফেরাগুলি আমাদের কাছে বাঙালিদের কাছে ভালো মনে হচ্ছিল না। এবং সবচেয়ে আশ্চর্যের জিনিস যেটা, 25শে মার্চ যেই পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপর যে অত্যাচার বা আক্রমণ করলো, মা সকালে উঠে দেখি দেয়ার ইজ নান। ওই যে মেয়েগুলি, ওরা কিন্তু একটাও নাই। তার মানে এই যে একটা কিছু হবে, এই যে একটা কিছু চক্রান্ত হচ্ছে, এটা আগের থেকেই প্রিপ্ল্যান, মানে আগের থেকেই তারা ষড়যন্ত্র করতেছিল। 25শে মার্চ রাত্রে
সে 12টার পরে মনে হয় সে আর্মিরা যখন ক্যান্টনমেন্ট থেকে বেরোলো, সেই গাড়ির শব্দ, বোম্বিং এর শব্দ, আমরা তো তখন হোস্টেলের ভিতরে, আমরা তো ভয়ে যে কোথায় যাব, কার কাছে যাব, কি করব। আমরা তখন, আমাদের হোস্টেল সুপার ছিলেন ডাক্তার জোহরা কাজী, উনি একদম বড় গাইনোকোলজিস্ট, অনেকেই চিনে নাম বললে। আমরা ম্যাডামরা টেলিফোন করলাম যে আমরা কার কাছে করবো, যেহেতু হোস্টেল সুপার, ওনাকে করলাম। তো উনি বললেন যে হোস্টেল থেকে যেন আমরা না বেরোই। সেই রাত্রের বিভীষিকাময় শব্দ, কি রকম তাণ্ডব চলতেছে। তুমি বলে কারফিউ, মানে যেন বেরোতে না পারে লোক, একজন বা দুইজনের বেশি। ওই দিন সারাদিনই ছিল 26শে মার্চ। 27 তারিখ বা 28 তারিখে একেবারে তো আর লোকটা বন্ধ করে রাখা যায় না, তারা ওই কারফিউটা শিথিল করছে। তখন আমি এবং আমার স্বামী যেভাবেই হোক আমরা ওইখান থেকে বেরোয়ার চেষ্টা করেছি। এবং আমার মনে আছে, আমি যখন বেরোই, আমার আরো রুমমেটরা আছে, তো অনেকের বাড়ি সে দিনাজপুর, রংপুর, কত দূর, সবাই আত্মীয় স্বজন সব সময় থাকবে এমন না। দু একটা রুমমেট বলতেছে যে বদরুন, তুই তো যাচ্ছিস, তুই যা, আল্লাহ তোর ভালো করুক, দোয়া করিস যেন ইনশাল্লাহ আমরাও বেঁচে থেকে তোদের সঙ্গে আবার দেখা হয়। এপ্রিল মাসের 7 তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে পাক আর্মিরা ক্যান্টনমেন্ট থেকে বেরোয় এখন সব জায়গায় ছড়াচ্ছে। তারা কুমিল্লা থেকে বেরোয় আমাদের এই দিক দিয়া চাঁদপুর গেলেন। ওরা যাচ্ছে কিন্তু 7 তারিখ। 8 তারিখ যাওয়ার সময় এখানে আমাদের তখনকার দিনে এমপি ছিলেন ডক্টর সত্তার, ওনার বাড়িটা ওরা জ্বালায় দেয়। আর এদিকে যাওয়ার পথে এই যে আমার বাড়ি, এটা এখন তো তোমরা সুন্দর ব্রিজের পাকা রাস্তা দিয়ে এসছো না, এগুলো কিছুই ছিল না তখন। একটু ওই যে সাঁকো টাকোর মতন, হ্যাঁ, ছোট ইয়ে ছিল, ওইখানে দাঁড়ায় তারা আমার এই বাড়িটা জ্বালিয়ে দেয়। এবং তারা এই বাড়িটা জ্বালানোর সময় একদম সম্পূর্ণ, মানে পুরো নিঃশেষ না হওয়া পর্যন্ত তারা যায় নাই, তারা কিন্তু দাঁড়িয়েছিল। এবং এরপরে ধরো আমার আত্মীয় স্বজন আসলো এবং আমার স্বামীও আসলেন। সে আয়সা আমাকে, তখন ছিল আমরা দুইজনে যুদ্ধ করছি, এখন সে নাই। আসলে আমি এইসব কথা বলতে গেলে নিজের আমি ধরে রাখতে পারি না। জায়গাটার নাম তো তোমরা নিশ্চয়ই জানো, এটার নাম হচ্ছে অফিস চিতোষী স্কুল। অফিস কেন ছিল, এখানে নাকি অনেক আগে একটা সাব রেজিস্ট্রার অফিস ছিলেন, সেটাই। তো এই স্কুলে আমরা এসেছি, আমি এসেছি অন্তত এই স্কুলের অনেক নির্মম ঘটনার কালের সাক্ষী। তোমরা জানো যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এখানে একটা সেল ছিল, আমাদের মুক্তি বাহিনীরা এই জায়গায় এসে আমরা এদিক দিয়ে আসে
তুমি দেখো, আমি তোমাদেরকে দেখাই। আমরা এই যে জায়গাটা দেখছো, এই যে এই দুইটা বিল্ডিং এর এই কর্নারটা, জি জি, হ্যাঁ, এই কর্নারটা দিয়ে প্রথম আমাদের মুক্তিবাহিনীরা আসেন। আইসা এখানে যারা ছিল রাজাকার পাক বাহিনী তাদেরকে পরাজিত করেন। পরবর্তী পর্যায়ে আমাকে যখন খবর দেয় আমি আসি, নৌকাটা অনেক দূরে রেখে পরে আমরা এদের হেঁটে আস্তে আস্তে আসি। তখন এই জায়গাগুলো এত সুন্দর ছিল না, এত স্মুথও ছিল না। এইটাই এখানে কিছু পানি, ওখানে কিছু পানি, এরকম ছিল। ওর ভিতর দিয়েই আমি এবং আমার সঙ্গের মুক্তিযুদ্ধ ভাইরা আমরা এদিক দিয়ে আসি। আসার পরে আমার যে ভাই পাঠান ভাই ছিলেন, উনি আমাকে একটা রুমে নিয়ে যায়। আসো, এই যে রুমটা দেখছো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুমটাতে কিন্তু পাক বাহিনীরা, রাজাকাররা আমাদের মেয়েদেরকে এখানে রেখে কিন্তু তাদের টর্চার করত। তো ওই যুদ্ধের পর যখন তারা চলে গেলেন, তখনই আমি, আমার বাহিনীর ওরা আমাকে এনে পাঠালো এই রুমে। সেই দিন এরকম বৃষ্টি, গুড়ি গুড়ি। আসলে একটা কথা আছে না যে প্রকৃতিও মানুষের ডাকে সাড়া দেয়। এইদিকে মা বোনদের অত্যাচার, এদিকে বাইরের এটা, মনে হচ্ছে যেন প্রকৃতি তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। যে আজকে যেরকম ওনারা একদম ভোর, হ্যাঁ 28 তারিখ ভোরবেলা, পাক বাহিনী তো তাদের সেই লোভ লালসা এইসব মত্ত কাজে ওরা ভাবে নাই যে এইরকম একটা প্রতিরোধের সম্মুখীন তারা হবে। একটা ট্রুপে প্রায় 40 জনের মতন থাকে, আরো সব বেশিও থাকে। তা আমাদের এই ট্রুপটা এই ভোরবেলা একদম ফজরের আযান পড়ার সাথে সাথে, মানে যখন সবাই ঘুমে এবং তারাও নিশ্চিন্তে যে ঠিক আছে দাদা, তো আর এরকম প্রতিরোধের চিন্তা করেই নাই, একদম ঘেরাও করে ফেলছে। এবং 28 তারিখ সকাল থেকে 28 তারিখ রাত্র 29 তারিখ পর্যন্ত কিন্তু যুদ্ধ হয়। এমন কিছু রেখা যায় না, তারা তো তাদের লাশটা সবকিছু নিয়ে যায়, কেন তাদের বুট জুতা বা আরো কোনো কিছু সামান্য কিছু এখানে ছিল। তখন মুক্তিযুদ্ধদের প্রায় হেডকোয়ার্টারের মতনই বলা চলে, রামগঞ্জের দিকে পানিয়াল একটা, আমি ওখানেই বেশিরভাগ আমার থাকা হতো। আমাকে যদি কোথাও খবর দিত আমি সাথে সাথে চলে আসতাম। আমাকে লোক দিয়ে খবর দিল যে এখানে আসার জন্য। আমি তো নৌকায় করে সন্ধ্যার দিকে, হ্যাঁ এরকমই হবে, অনেক বছর আগের তো, স্বাধীনতার কত বছর পর আসলাম। আসছি পরেই আমার ভাইরা তাড়াতাড়ি আমাকে নিয়ে আসলো। তোমাদের যেই জায়গাটা দেখালাম, আমাকে আমার ট্রুপের অধিনায়ক বললো, ডক্টর বদরুন আপনি একটু ভিতরে যান। আমি তো তোমাদেরকে এখন বলতেছি, তোমরা তো দেখো নাই, আমি চোখ বন্ধ করে আমার চোখের সামনে ওই স্মৃতিগুলি ভাসতেছে। মেয়েগুলিকে মানে সম্পূর্ণ বিভৎস অবস্থা, এক কথা উলঙ্গ, সবগুলি এখানে। এই উলঙ্গ করে এই জন্য রাখছে যেন ওরা পালিয়ে যেতে না পারে। এই জন্য তখন বলছিলাম যে এই স্কুলটা অনেক কিছুর সাক্ষী। এই ইট পাথরের জীবন হয়তো নেই, কিন্তু তারাও কালের সাক্ষী, যার জন্য আমরা আবার এখানে এসেছি। তারা যদি কথা বলতে পারতো, পৃথিবীর অনেক ইতিহাস অন্যরকম হয়ে যেত। এই ঘরের ভিতরে প্রত্যেকটা ইট, প্রত্যেকটা কণা তার সাক্ষী। আমি তখন আমার গায়ে যা ছিল ওনা টোনা আমি দিলাম, এবং আমার সঙ্গে অনেক মুক্তিযুদ্ধ ভাই তারাও আশেপাশে থেকে কাপড় চোপড় এনে তাদেরকে ঢেকে দিল।
মানে স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, তার যে কি পরিণতি তারা করেছে, এটা যদি না দেখো কেউ কোনোদিন বিশ্বাস করবে না। আমি কথা বলতে গেলেই আমার চোখের সামনে কিন্তু ওই মহিলাগুলি ভেসে আসে, এবং আমি এখন চোখ বন্ধ করে আমার হচ্ছে ফ্লোরের ভিতরে ওই যে ওরা শুয়ে রয়েছে, এই সবগুলি আমার চোখের সামনে ভাসে। এইটা দেখলে নিজেরে, আমি কেন, কেউই পৃথিবীর কেউই পারবে না। যার শাস্তি আল্লাহই তাদেরকে দিয়েছে, তারা পরাজিত হয়ে বাংলাদেশ ছেড়ে চলেছে। পরবর্তী পর্যায়ে আমার অধিনায়ক যিনি আমাকে বললো যে বদরুন এদের কি করবা, তা আমি ওই মুহূর্তে বললাম দেখি কি করব, তাদেরকে কোথায় কিভাবে নিব। তখন আমার সঙ্গে নৌকা ছিল, বুঝতে পারছো, নৌকাতে ওদেরকে উঠালাম। ওদেরকে উঠায় এই যে পানিয়ালা ক্যাম্প যেটা, যেখানে হেডকোয়ার্টার মতন ছিল, ওইখানে নিয়ে যাই। নিয়ে যেয়ে মেয়েগুলো আমাকে দেখে মানে ওরা কি বলবে কি করবে আমি বুঝে, আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা আমার আবেগটা। ওরা আমাকে দেখে মনে হলো যেন একটা স্বর্গের কোন দেবতা বা এই জাতীয় কেউ যেন ওদের সামনে আসছে। ওরা আমি ওখানে রাখলাম, ওইখানে একটা হেডকোয়ার্টারের মধ্যে একটা ঘর ছিল, ওইখানেও আমরা প্রয়োজনে ওদেরকে উঠে, বেশি খারাপ রোগী টুগী হইলে ওদেরকে উঠে নিয়ে চিকিৎসা করেছি। যেমন ওইখানে একদিন দুই দিন রাখার পর একটু সুস্থ হয়ে যাওয়ার পর, এবং ওরা ওরা কিভাবে এখানে আসছে জানো, ওরা যতটুক জানি, এখন তো অত ইতিহাস মনে নেই, এই শরীয়তপুরের ওদিকে ঘোষেরহাট একটা জায়গার কিছু মহিলা ওরা ভারতে যাবে, আমার কথা বুঝতে পারছি তো, ওরা ভারতে যাবে বলে বাসি থেকে বের হয়েছে এবং নিয়ে আসে তাদেরকে। কিন্তু আমাদের দেশের চিহ্নিত রাজাকার আলবদর তাদেরকে ওইখানে না নিয়ে এই টর্চার ছিল, মানে এই আর্মিদের এখানে নিয়ে আসে। এটা কিন্তু করেছে আমারই ভাই, আমারই অন্য কেউ, যারা এই দেশের শত্রু, দেশকে ভালোবাসে না। যখন একটু 2-3 দিন ইয়ার পর যখন একটু ভালো হইলো, তখন ওদেরকে আমি বললাম যে তোমরা বাড়ির ঠিকানা দাও, আমরা তোমাদেরকে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু ওরা একদম কেঁদে ফেলে, তারা রাজি হইল না বাড়িতে যাওয়ার। বলছে দিদি বা আপা, আমরা কোন মুখ নিয়ে বাড়িতে যাব? আমরা যদি বাড়িতে যাই আমাদের সমাজ তো আমাদেরকে গ্রহণ করবে না, আমার আত্মীয় স্বজনও আমাদেরকে গ্রহণ করবে না, তার কাজে আমরা যাব না। তারপরেও আমরা অনেক চেষ্টা করে আমার জোয়ান যারা ভাই, ট্রুপসে যারা ভাই ছিলেন, যারা হয়তো যদি ইন্ডিয়া যেতে চায় ওখানে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করেছে, বা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছে। এখন দেখো আমাদের মা বোনদের ইজ্জত মান সম্ভ্রম কিভাবে বর্বর হানাদার বাহিনী লুট করেছে। আপনি যখন এই রুমে আসতেন তখন কতজন নারী ছিল? আমি যখন প্রথম এই রুমে আসি, আয়শা, আমি একটু আগে বলছি, মানে রুমের অবস্থা দেখে আমি ওই মুহূর্তে যে ওদের গণনা করব ঠিক সাথে সেটা করতে পারি নাই, কারণ ওদেরকে দেখেই আমি নিজের ধরে রাখতে পারছিলাম না যে এই অবস্থায় তারা আছে। পরে অবশ্য দেখলাম একটু নিজেরে একটু কন্ট্রোল করা বা একটু ধৈর্য ধরে 12 থেকে 13 জন বা 14 জন এরকম হবে মহিলা যাদের এই অবস্থায়
দেখেছি। মুক্তিযুদ্ধকে জানো 93তম পর্বের কুইজ। পানিওয়ালা ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে ছিলেন? এ সুবেদার জলিল উদ্দিন, বি সুবেদার জহিরুল হক পাঠান, সি আবুল কাশেম, ডি মুজিবুল হক। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 92তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল বড়ালী যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে? সঠিক উত্তর এ 3 নভেম্বর। এই পর্বের বিজয়ীরা সাইমুন, জান্নাতুল ও আনোয়ারুল। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি জানো? পানিওয়ালা। এটা ছিল মুক্তিযোদ্ধাদের আমাদের ক্যাম্পের হেডকোয়ার্টার। আমরা বাইরে যেখানে যাই কিছু করেছি, আমরা কিন্তু এখানে আসা হইতো। এই যে দেখছো খাল, এই যে ওদিকে কিন্তু আসার সময় দেখে আসছো তো একটা নদীর মতন, খালের মতন আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখান দিয়া আমাদের নৌকাগুলি আসতো। এই জুলাই বা এরকম প্রথম দিকে এইখানে হেডকোয়ার্টারটা স্থাপন হয়। এবং এই যে ঘরগুলি দেখছো, এই ঘরগুলি, এই যে বাড়িতে আমরা ঢুকেছি, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই একটা ঘর, এই ঘরে মুক্তিযোদ্ধারা থাকতেন। এইখানেও মুক্তিযোদ্ধারা থাকতেন। রান্না বাড়া দূরে আরেক বাড়িতে হয়তো, খাওয়া দাওয়া হইতো, কিন্তু এইখানে ছিল মেইন অফিস। এই যে সাইক্লোস্টাইলোমিটার মেশিন ঘুরায়, মানে যেসব সিদ্ধান্ত হইতো, এইসব সিদ্ধান্ত কিন্তু এই জায়গা থেকেই বাইরে ছড়ানো হইতো। আর এই ঘরটা ছিল, আমরা ডাক্তার হিসেবে যাবো, আমি নৌকা দিয়ে আসছি, যদি কোনো রুগী, কোনো খারাপ রুগী হইতো অনেক সময় এখানে এনেছি। আর অন্য সময় যেসব দুষ্কৃতিকারী, তাদেরকে এখানে এনে শাস্তি দেওয়া দরকার সেটাই দিতেন। এবং আর একটা জিনিস, এই যে আমার এই যে দাদা মাইকেল মধুসূদন, উনি কালের সাক্ষী। দাদা আসেন। ও বাবা, কি বলেন আপনারা? ওনারা যদি না থাকতো তাইলে হয়তো আমরা এখানে এসে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে পারতাম না। নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়ে দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য ওনারা ছেড়ে দিয়েছেন। এই জন্য বলছি দাদা আমার কালের সাক্ষী। এই দাদাও তাই। আসসালামু আলাইকুম। আরে সব বুঝতে পারছো, এরা সব পুরানো মানুষ, এরা এই যুদ্ধের আমার দাদা, আপনার তো মনে আছে ওই যে ফারুক করে একটা ছেলে বললো নৌকা দিয়ে এখানে নিয়ে এসছে, তাই না? নিয়ে এসছে না? হ্যাঁ হ্যাঁ, সাইশিয়ালির যুদ্ধে এই যে হ্যাঁ আহত হয়েছিল, তখন ওখানে তো আর আমরা চিকিৎসা করা যেত না। এইটা ছিল আমাদের হেডকোয়ার্টার। হ্যাঁ, এইখানে পাঞ্জাবিরা বা পাক সৈন্যরা আসার অত সাহস করতো না। এইখানে যে খাল দেখে আসছো, এই নৌকা দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। আমি নৌকার মধ্যে রেখেছি। সারা রাত্র ছিল না, তাকে আনা হয়েছিল 29 তারিখ। হ্যাঁ, সারা রাত্র ছিল, কিন্তু তার এত রক্তক্ষরণ হয়েছিল যেটা, হ্যাঁ, এবং আমাদের তো তখন সেই রকম আধুনিক যন্ত্রপাতি বা চিকিৎসার সবকিছু ছিল না। আমি ছিলাম একজন স্টুডেন্ট, কিছু ওষুধপত্র আমার হ্যাঁ আমার নৌকায় ছিল, তা দিয়ে যতটুকু চিকিৎসা করা যায় সেটাই করছি। কিন্তু সারা রাত্র যুদ্ধ করেও তাকে আমরা বাঁচাতে পারি নাই। এই পানিওয়ালা নামটা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে, তাই না, একটা বড় অনেক বিখ্যাত নাম। হ্যাঁ, বিখ্যাত নাম, অনেক বিখ্যাত নাম। এখন এখানকার অবদান অনেক বড়, অনেক বেশি, অনেক। কারণ এখানকার লোক 6 মাস এই 1200 লোককে
1200 লোকের খাওয়ার সংস্থান করেছে। দাদা ওই যে স্টেনোগ্রাফার হোক বা সাইক্লোস্ট একটা মেশিনের মতন ছিল, তো মেশিনের ভিতরে তারা ঘুরে ঘুরে পোস্টার বানাইতো। আচ্ছা বলেন, পরে পোস্টার কোথায় কোথায় লাগাইতেন যে বললেন না? বাজারে এইসব ওয়াল টোয়ালের মধ্যে, ওয়াল তো ছিল না তখন, টিনের ঘর, দোতলা ঘর, এসব বেড়া গোড়া লাগাইছি আর কি। আসলে আপা ওই যে আপনি এই যে সাইক্লোস্টাল মেশিনের কথা বললেন, জি, এই মেশিনটা আমাদের একজন মুক্তিযোদ্ধা, ওর নাম হলো মোখলেসুর রহমান, চাঁদপুর ওয়াবদা অফিস আছে একটা, এখান থেকে সাইক্লোস্টাইল মেশিনটা মোখলেসুর রহমান মিজি, এখন যে মহিষাদী ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, ট্রেন মুক্তিযোদ্ধা, উনি এবং তার সাথে আরো 2-3 জন এটা নিয়ে আসলে পরে এইটা কলিমুল্লাহ ভূঁইয়া সাহেব পানিওয়ালা থেকে এই সাইক্লোস্টাইলটা মেশিন দিয়ে সব ধরনের ইস্তেহার, তারপরে নির্দেশ, অফিসের কাজকর্ম সবকিছু এটার দ্বারা মাস্টার ভাই ভালো বলছে। সেটা হইলো যে আসলে আগে এটা আমাদের সদর দপ্তর ছিল না, আমাদের সদর দপ্তর প্রথমে ছিল চেরিয়ারা, লন্ডন বাড়ি নাকি বাড়ি একটা বলে, নরিমপুর নাকি একটা, নরিমপুরে আসি এবং আমাদের অলিপুরে, ওইখানে আর্মামেন্ট যা আছে সবকিছু ওইখানে থাকতো, কিন্তু আসলে হামলা হইতো খুব বেশি, এবং এই রামগঞ্জের এই এলাকাটা এটা দুর্গম ছিল, সেই কারণে 21 তারিখে হেডকোয়ার্টার এখানে সরাই ফেলছে, এখানে হেডকোয়ার্টারটাকে আনে, এবং আমাদের যে সেক্টরটা এটা আপনার 1208 না, হ্যাঁ 1208 সাবসেক্টর, কোড নাম হলো মধুমতি, এটা 2 নম্বর সেক্টরের একটা সাবসেক্টর, এর কোম্পানি কমান্ডারের নাম ছিল তখন সুবেদার জহিরুল হক পাঠান। আমার কিন্তু মুক্তিযুদ্ধের একটা বড় অংশ কিন্তু দখল করেছে নৌকায়, মানে নৌকাতেই আমি ছিলাম। আমার বাড়িটা যখন জ্বালিয়ে দেয়, তারপরে আমরা যখন বেরিয়ে যাই বর্ষাকাল, আমার মনে আছে আমি এরকম একটা নৌকায়, সঙ্গে শুধুমাত্র ছিল আমার একটা কাজের ছেলে বাসায়, তার নাম ছিল হান্নান, সেও ছোট ছিল, আমরা 2 জন আর একটা মাঝি। আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে একটা বিরাট একটা অংশ এই পানিওয়ালা। ওইখান থেকে বোধহয় রাত্রে, অনেক রাত্রে হবে, একটা খবর আসলো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য। এখন আমি নৌকা দিয়ে যাচ্ছি, ওখানে একটা দেখছো পানিওয়ালার ওদিকে খালের মতো, ডাকাতিয়া নদীর মতন, তখন আমার নৌকাটাকে আটকালো, ওই টর্চ নিয়ে তারা পাহারা দিচ্ছে আর নৌকা আটকেছে। তখন আমার যে মাঝি, সে আমাকে বলতেছে যে চাচেম্মা আপনি নাইমা যান। হায়, এত রাত্রে আমি কিভাবে কোথায় নামবো? তবু সে বলছে আপনি নেমে যান, কারণ ওরা নৌকায় ডুববে, হয়তো নৌকায় ডুববে আপনাকে দেখবে। আমি তখন সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত, নিজের জীবন বাঁচানো, আমি নৌকায় নেমে গেলাম, নেমে গিয়ে ঠিক ওই নিচে ধরে রাখলাম এইভাবে যেন আমাকে না দেখা যায়। তখন আমার মনে হইলো আমার পাশে দিয়ে যেন কি লাগতেছে। তারপর ওরা যখন চলে গেল, আমি যখন উঠতে বললো, আমি দেখি মরা লাশ। মানে এখন যত সহজে বলছি, ওই মরা লাশ দেখে তখন তো আবার আমি নিজের কিছুটা স্বাভাবিক হতে ফিরে এসেছি, আমার পাশে দিয়ে ভেসে যাচ্ছে। যেমন দেখো, আমি নৌকায় চড়ে শুধুমাত্র যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছি তা না, আমি মুক্তিযোদ্ধাদের বাইরেও আমি নোয়াখালীর চন্দ্রগঞ্জ গ্রামে, চন্দ্রগঞ্জ একটা আমাদের এরিয়া ছিল, ওই এখানে এক বাড়িতে উঠছি। উঠার পরে আমি শুনতেছি যে ওদের কথাবার্তা যে 500 বাড়িতে ডেলিভারি রুগী আছে। এখন যে যেই কাজ জানে সে তো চুপ করে বসে থাকলো না, আমি তো ডাক্তার। আমি তখন আমি যেই বাড়িতে উঠেছি আমি বললাম যে আমি গিয়ে একটু দেখে আসি। আমি যে ডাক্তার এটা কিন্তু কেউই জানতো না, আমার পরিচয় মানে সবসময় পরিচয় লুকিয়ে রেখে দিলাম। তখন 2-1 জনে বলতেছিল যে আপনি গিয়ে কি করবেন, কিন্তু বাড়ির 2-1 জন তো আবার আমার কথা জানে, এটা না বলে বলছে যে ঠিক আছে
জানুয়ারি দেখে আসুক। আমি গেলাম এবং আমি ওই ডেলিভারি রোগীটার আমি ডেলিভারি করিয়ে ফেলছি, মা এবং বাচ্চা ভালো আছে। যেই এটা করে ফেলা হইল, ওই চন্দ্রগঞ্জ গ্রামের এটা সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে গেল, কারণ সবাই তো জানতেছে এরকম একটা ডেলিভারি রোগী হাসপাতাল নিতে হবে, কোথায় নিতে হবে কি, আসলে মানে বাড়ির লোকজন কথাবার্তা বলতেছে না। তখন বললো অমুক বাড়ির থেকে, চন্দ্রগঞ্জ গ্রামের ওই বাড়ির থেকে একটা মহিলা এসে আয়সা এটা ডেলিভারি করছে। এই মহিলা কোথা থেকে আসছে, কে এই মহিলা, ততক্ষণ এটা ছড়াই গেছে। আমাকে সাথে সাথে সকালবেলাই আমার খবর আসলো আমি যেন এই বাড়ির থেকে সরে যাই। আজকের প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্ম যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরের অন্তরে, এই যে মুক্তিযুদ্ধের কথাগুলি তোমরা শুনেছ, সেই কথাগুলির মূল্য বা মর্মার্থ তোমরা ধারণ করবা এবং এটা বহন করবা। আগামী দিনে আমরা চলে যাব, কিন্তু এই যে এত কষ্ট করে একটা পতাকা, একটা মানচিত্র, একটা ভূমি আমরা পেয়েছি, এই ঝান্ডাটা ধরে রাখার দায়িত্ব কাদের? তোমাদের। তোমরা যদি সেইটা সঠিক দিক নির্দেশনা মেলে তোমরা ধরে রাখো, তাইলেই কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই যে 9 মাস এত কষ্ট করেছি, এবং আমি অন্তত এখন আমার মনে একটা সাহস যে আমি চলে গেলেও এই ঝান্ডা ধরে রাখার